এক্ষেত্রে 60 টাকা যদি ফিক্সড ইনকামে চলে যায় তাহলে বাকি থাকলো 40 টাকা, আর 40 টাকা যদি ফিক্সড ইনকামে যায় তাহলে বাকি থাকলো 60 টাকা। 40 থেকে 60 টাকা সেটা যাবে শেয়ারে। 20 টাকা যদি ফিক্সড ইনকামে যায় বাকি থাকলো 80 টাকা। 0 টাকা যদি ফিক্সড ইনকামে যায় বাকি থাকলো 100 টাকা, এটা যাবে শেয়ারে। সুতরাং মিউচুয়াল ফান্ড মানেই শেয়ারে টাকা বিনিয়োগ। প্রথমে মাথা থেকে এই কথাটা সরাতে হবে। Attention please everybody. মিউচুয়াল ফান্ড মানেই শেয়ারে টাকা বিনিয়োগ, এই কথাটা মাথা থেকে আগে সরাতে হবে। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ, সেখানে মিউচুয়াল ফান্ড করলাম মানেই আমার টাকা শেয়ারে যাবে, এরকম কোনো কথা না। এখন বাজারের পরিস্থিতির উপর দাঁড়িয়ে আপনি টাকা মিউচুয়াল ফান্ডে রাখবেন, কিন্তু আমি কোন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে কতটা টাকা রাখছি, বাস। মার্কেট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এর একটা স্ট্যান্ডিং ফর্মুলা আছে, মার্কেটের দিকে না তাকিয়ে চোখ কান বুঝিয়েও টাকা রাখা যায়। একটা স্ট্যান্ডিং ফর্মুলা আছে, আপনার স্ট্যান্ডিং ফর্মুলা ভালো করে শুনে একটু ধারণা করে নিন, তাহলে কাল থেকে মিউচুয়াল ফান্ডে মানুষকে উৎসাহিত করতে, মিউচুয়াল ফান্ড করতে কোনো দ্বিধা থাকবে না। সে বাজার যাই হোক, বাজার থেকে এত টাকার দরকার নেই। সে স্ট্যান্ডিং ফর্মুলাটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি ডে 1 থেকে 2 বছরের মধ্যে টাকাটা নেবেন বলে পরিকল্পনা থাকে, ভাষাটা লক্ষ্য করুন, ডে 1, তার মানে কি মিউচুয়াল ফান্ডে আজকে টাকা রেখে কালকে টাকা নেবেন, কোনো টাইম বাদ নেই। তাই যদি কোনো ব্যক্তি মনে হয় তার টাকা রাখার পরিকল্পনাটা এইরকম যে ডে 1 থেকে 2 বছরের মধ্যে টাকা নেবে, তাদের এরকম পরিকল্পনা থাকে। ধরুন আপনাদের মধ্যে অনেক হয়তো আছেন, একটা বাড়ি করবেন, ইচ্ছা আছে, টাকাটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখেছে 2 মাস বা 4 মাস বা 6 মাস পরে, কেন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন? মিউচুয়াল ফান্ডে রাখুন। কোথায় দেবেন? ফান্ডে দিয়ে দিন, ফিক্সড রেট অফ ইন্টারেস্টে আপনি বেনিফিটে টাকা পাবেন। ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে 2%, 3%, 4% পাবেন। এখানে রেখে দিলে অন্তত কমপক্ষে আপনি 5 দিন পরে টাকা নিলেও অন্তত 7 থেকে 8% পাবেন। কোন জায়গা থেকে 2% বেশি হবে? সুতরাং যারা ডে 1 থেকে 2 বছরের মধ্যে টাকাটা নেবেন তাদেরকে ডেট ফান্ডে টাকা ইনভেস্ট করুন। স্ট্যান্ডিং ফর্মুলা হলো যারা 2 বছর থেকে 4 বছরের মধ্যে টাকাটা নেবেন তাদেরকে ভ্যালু ফান্ডে টাকাটা ইনভেস্টমেন্ট করুন। যারা 4 বছরের বেশি সময়ের জন্য টাকাটা রাখবেন ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করুন। বিষয়টাকে খুব সহজবদ্ধ করার জন্য এবার বাস্তব স্কুলে শিক্ষকতা করেন, আইটিএলে কাজ করেন, কিন্তু গ্রামে বাড়ি, কিছু পৈতৃক চাষের জমি আছে, কিন্তু উনি আর জমি চাষ করার সময় পান না। স্কুলে শিক্ষকতা করেন, তার উপরে আবার আইটিএল করেন, তাই উনি একদম ভালো জমি চাষের চাষি খুঁজছেন, ওনার জমিগুলোকে চাষ করতে পারেন। তো খুঁজে পেতে ধরুন উনি পেলেন ওনার গ্রামে আমার বাড়ি, আমি খুব নাম করা চাষি, খুব ভালো ফসল ফলাই। উনি এসে বললেন, মনু আমার এই জমিগুলো একটু আপনি ভাগে চাষ করবেন? আমি তো চাষি লোক, চাষ করে খাই। বললাম হ্যাঁ করবো। উনি জমি ভাগে দেওয়ার কথা বললেন, আমি করবো বলে চাষ শুরু করে দিলাম। কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করে নিলাম না জমিটা আমাকে দিচ্ছেন, আর উনিও আমাকে বলেন। আমি মনে মনে ভেবে নিলাম যে উনি তো শিক্ষকতা করেন আর আইডিলে কাজ করেন, উনি আর জমি চাষ করতে আসবে না, এই জমিটা নিশ্চয়ই আমার কাছে দীর্ঘদিন ভাগে থাকবে। মনে মনে ভেবে নিলাম, ওনাকে জিজ্ঞেস করি। এই ভেবে করলাম কি, আমি ওনার জমিতে একবারে বারুইপুর থেকে উন্নত মানের পেয়ারার চারা নিয়ে এসে একবারে হাইব্রিড পেয়ারার বাগান করার জন্য চারা বসে। ঠিক আছে, 6 মাস যাওয়ার পর সমীরবাবু আমার কাছে গেছে, মনু কি না জমিটা তো ছাড়তে হবে, জমি ছাড়তে হবে।
আপনি তোমাকে ভাগে কাজ করতে বললেন। হ্যাঁ বলেছিলাম 6 মাসের জন্য কেন পড়ে থাকবে, আমি তো ওখানে বাড়ি করবো বলে জায়গাটা কিনে রেখেছি। এবার ভাবুন কি সর্বনাশ হলো। 6 মাসে আমি কোথা থেকে সবুজ দেখতে পাবো, শুধু তো লাল। হ্যাঁ সবে তো পেয়ারার গাছগুলো পাতা ধরেছে, সার দিয়েছি, পরিশ্রম করেছি, অল্প কিছুই ফলেনি, ফুল সবে ধরবে, জমি ছাড়তে হবে, লাভ হবে? জমিটা নেওয়ার সময় যদি আমি জিজ্ঞেস করে নিতাম আর উনি যদি বলতেন 6 মাসের জন্য দিচ্ছি, তাহলে ওনার জমিতে আমি দক্ষতা শিখি করতাম, শশা লাগিয়ে দিতাম। 6 মাস পরে এসে বলতেন মানে জমি ছাড়তে হবে, নিয়ে নিন আপনার জমি, আমি তো শশা ফুলি নিয়েছি 3 মাস। হ্যালো, দ্যাট ইজ ডেট ফান্ড, শশা চাষ, লসের কোনো ব্যাপার নাই। আর দ্যাট ইজ ইকুইটি ফান্ড, পেয়ারার বাগান। সুতরাং একজন ব্যক্তি মিউচুয়াল ফান্ড করবে বললেই চোখ কান বুঝিয়ে সই করো, ফান্ড লিখে দাও, তখনই সর্বনাশ। সো বিফোর ইনভেস্টমেন্ট আপনাকে দেখে নিতে হবে আপনার ইনভেস্টমেন্ট অবজেক্টিভের সঙ্গে ফান্ড ম্যাচ করবে। ইনভেস্টমেন্ট অবজেক্টিভের সঙ্গে যদি ফান্ড ম্যাচ করে নো প্রবলেম। বাজার পড়ে গেছে, নেমে গেছে, ধসে গেছে, কি হয়েছে? যার ডেট ফান্ডে টাকা আছে তার, ওই যে রাহুল বললেন তিনিও 6% রিটার্ন পাচ্ছেন। সবাই বলছে নাকি ধসে গেছে, 3 মাস আগে টাকা রেখেছেন, দেখবেন তিনিও 6% রিটার্ন পাচ্ছেন, প্রফিট পাচ্ছে। বাজার ধসে গেছে, কোথায়? ডেট ফান্ডে। সুতরাং বাজার নিয়ে এত দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুশ্চিন্তাটা হলো আপনি ফান্ড নির্বাচনটা ঠিক করছেন তো। এখন যে ভদ্রলোক 4 বছর বা 5 বছরের জন্য টাকা রাখবেন বলে আপনাকে বলেছিলেন, তাকে আপনি ইকুইটি ফান্ড করিয়ে দিয়েছেন। 6 মাস হয়েছে, 6 মান্থ। তার কাছে যাওয়ার পর সে বলছে নমস্কার, তোমার মিউচুয়াল ফান্ড, তোমার টাকা তোলার ব্যবস্থা করে দাও। আমি রেখেছিলাম তোমার কাছে কথা শুনে 1 লাখ, হয়ে গেছে সেটা 1,80,000, এই শুধু 80, তুমি আমার টাকা তোলার ব্যবস্থা করে দাও, তাই তো? সেই ভদ্রলোকের কাছে আপনাকে কি বলতে হবে যে আপনি মিউচুয়াল ফান্ড করার সময় কি আমাকে বলেছিলেন টাকাটা 5 বছরের জন্য থাকবে? হ্যাঁ বলেছিলাম। আচ্ছা, আপনি ব্যাংকে 5 বছরের জন্য ফিক্সড করে কি 6 মাস পরে দেখতে চান আপনার টাকাটা কতদূর রাখবে? আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে, পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করে কি 6 মাস পরে দেখতে যান আপনার টাকাটা বেড়ে কত হলো? বলবে না। তাহলে এখানে দেখছেন কেন? আপনি তো 5 বছরের জন্য টাকাটা রাখবেন বলে আমাকে দেখতে যাচ্ছেন কেন এখানে? আবার মনে করিয়ে দিই, এই মোবাইলের অ্যাপ, ইউটিউব এ দেশের মানুষকে পেপার দেখছেন, পেপার মিডিয়া শুনুন। আপনাদের কাছে এবার আমি একটা ছোট্ট গল্প বলবো, আমার স্কুল লাইফের একটা ছোট্ট গল্প বলবো, শোনেন। এই গল্পটা আমার স্কুলের মাস্টারমশাই আমি যখন ক্লাস 6 এ পড়ি বলেছিলেন। আমার ওই মাস্টারমশাই ছিলেন এরকম, স্কুলে ওই স্কুলে যদি শেষের দিকে পিরিয়ড থাকতো উনি আর বই পড়াতেন, বলতো এই অবেলায় আর পড়াশোনা হবে না, এসব গল্প। তো মাস্টারমশাই কি গল্প বলেছিলেন? অ্যাটেনশন প্লিজ। একটি অনাথ শিশু, অনাথ শিশু মানে বাবা মা নেই, সে তার কাকার সংসারে থাকবে। তার একটি খুড়তুতো ভাই আছে, কাকার ছেলে, তার সমবয়স। এবার অনুমান করে নিতে পারছেন সবাই, বাচ্চাদের মধ্যে সামান্য ব্যাপার নিয়ে একটু কথা কাটাকাটি হয়, মারামারি হয়। তো একদিন এরকম একটু কথা কাটাকাটি হয়েছে, আর স্বাভাবিকভাবেই কাকা কাকিমা কি করবেন? অনাথ শিশুকেই বকবেন। তো সেই অনাথ ছেলেটিকে একটু বকাবকি করেছে। বাচ্চা ছেলে, জ্ঞান হয়নি, কাকা কাকিমার বকাবকি শুনে রাগ হয়েছে, ঘর থেকে বেরিয়ে গেছে। কিন্তু রাস্তাঘাট তো জানে না, বাচ্চা ছেলে, 3.5, 4 বছর, 5 বছরের ছেলে।
সে রাগে ঘর থেকে বেরিয়ে গিয়ে যেতে যেতে রাস্তা হারিয়ে ফেলেছে। রাস্তা হারিয়ে সে যত গিয়েছে সে একটা বনের মধ্যে ঢুকে গেছে। সে আর চেষ্টা করলো, কিছুক্ষণ পরে রাত পড়ে গেছে, বাড়ি ফিরবে, কিন্তু সে রাস্তা খুঁজে পাচ্ছে না। এই করতে করতে রাত্রি কি করবে, ভয় পেয়েছে, বাড়ি ফিরতে পারছে না। ছোট ছেলে শুনেছে জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু জানোয়ার থাকে, বাঘ থাকে, তাই সে কি করবে, আপাতত একটা গাছের উপরে উঠে বসলো এই ভেবে যে জন্তু জানোয়ার নিশ্চয়ই গাছের উপরের দিকে তাকাবে না, আসবে গাছটা তো কাটি বলে গাছের উপরে উঠে বসল। গভীর রাত্রি হলো, হ্যাঁ সেই গাছের তলায় একদম সব হিংস্র জন্তু জানোয়ার, বাঘ, হাতি সব এসে তাদের মিটিং হচ্ছে। মিটিং এ কি আলোচনা হচ্ছে, ছেলেটি গাছ থেকে বসে বসে শুনছে। কি আলোচনা হচ্ছে, যে গাছটার নিচে তারা মিটিং করছে, গাছটার গুণ হলো এ গাছের একটা পাতা খেলে 7 দিন খিদে হয় না। সে গাছে সকাল থেকে বেরিয়ে গেছে, খিদে পেয়েছিল, শুনে একটা পাতা খিদে চলে গেল। আর কি হচ্ছে মিটিং এ তাদের আলোচনা, না এই গাছের ছালের রস খেলে ও অমর প্রয়োগ করে যায়। ছেলেটি শক্ত সমর্থ করে গাছের ডাল ধরে বসে থাকলো। ভোর হয়ে গেল, হিংস্র জন্তু জানোয়ার জঙ্গলের ভিতর দিকে চলে গেল। ছেলেটি তখন দেখলো তাহলে এরকম গাছের কিছু পাতা আর কিছু ছাল তুলে নিয়ে বাড়িতে যাই, ভাইকে দেবো। রক্ত তখন তার পড়ে গেছে, সে কিছু ছাল আর কিছু পাতা তুলে বাড়ির দিকে যাবে বলে নেমেছে কাছে। এদিকে কাকা কাকিমা বকাবকি করলে যতই হোক না কেন একটা বাচ্চা ছেলে কোথায় গেল তারা খোঁজাখুঁজি করছে। তাই খোঁজাখুঁজিতে পেয়ে গেছে। কাকা বলছি কোথায় গেছিলি, ছেলেটি বললো এরকম ব্যাপার নেই। ছেলেটি যখন তার এই ঘটনাটি কাকা কাকিমা বলে খুব ভাইকে বলছে, এই তুই একটা পাতা খেয়ে দেখ, খেয়ে দেখ। খাবি না, খাবি না। কে বলছে? কাকা কামিয়া তার ছেলেটি বলছে, কালকে বকেছিলাম কোনো অভিসন্ধি নিয়ে নিশ্চয়ই ও পাতা খাওয়াচ্ছে, পাতার মধ্যে কি আছে তুই খাবি না। ছেলেটার মধ্যে তো কোনো বাজে অভিসন্ধি নেই, সে বোঝানোর চেষ্টা করছে, না গো কাকিমা জিনিসটা ভালো। তখন অবশেষে ঠিক হলো, তুই প্রমাণ করতে পারবি তোর কথা ঠিক? বলে হ্যাঁ, প্রমাণ করতে গেলে তো সেই গাছের যেতে হবে। ঠিক হলো, যাও তাহলে খুড়তুতো ভাইকে কাকা কাকিমা সম্মতি দিল, তুমি যাও সেই গাছের তলায় গিয়ে দেখো সত্যি গাছের গুণ আছে। হ্যাঁ তবে দেখো তুমি কিন্তু ওই গাছের তলায় গিয়ে চলে আসবে না, ওই গাছটার সেই গুণ আছে কিনা শোনার জন্য তুমি কিন্তু ওই মিটিংটা শুনবে। তো ভালো কথা, কাকা কাকিমার পরামর্শ শুনে তার খুড়তুতো ভাই সেই অনাথ শিশুটির সঙ্গে জঙ্গলের গভীরে গিয়ে গাছের উপর উঠে বসলো। মিটিং করে শুনবে, প্রমাণ হবে, তারপরে তো সে আসবে। গভীর রাত্রি হলো, হিংস্র জন্তু জানোয়াররা যখন সেই গাছের তলায় এসে জড়ো হয়েছে, তখন খুড়তুতো ভাই উপর থেকে দেখে ওরে বাবা রে বলে ধপাস করে নিচে পড়ে গেছে। গল্প শেষ। আপনি ভয়ে যদি ওরে বাবারে করেন তাহলে শেষ। কে বলেছে আপনাকে সমাজ করে দেখতে ওরে বাবারে? আপনি তো 5 বছরের জন্য ভেবেছেন, আপনি তার মানে দেখছেন কেন? সুতরাং আমাকে যদি আমার কোনো কাস্টমার এই কথা বলে, তাকে আমি তার পেশা দিয়ে উদাহরণ দিই, তার পেশা। ধরুন এখানে যারা রয়েছেন, আমি ধরে নিচ্ছি বেশিরভাগ লোক আছেন যাদের কৃষি জমি আছে, কম বেশি চাষের অভিজ্ঞতা আছে। তিনি যদি 6 মাস করে দেখে কথা বলেন, তা আমি তাকে বলবো, আচ্ছা আপনি জমিতে কখনো ধান দিয়েছেন? কি বলবেন? আচ্ছা যেদিন আপনি ধান রোয়ান মানে রোপণ করেন, যেদিন ধান রোপণ করেন মানে চারাটা পোতেন,
আর একদিন পরে বা দুদিন পরে জমিতে গিয়ে দেখলে ধান গাছটা সবুজ দেখেন না লাল দেখে? কি দেখে? লাল দেখে। তখন কি আপনি জমির ধান গাছগুলোকে সব তুলে ফেলে দেন না রাখেন? কি বলবেন? কেন রাখেন? লাল হয়ে গেছে তারপর রাখেন কেন? কারণ তার ধারণা আছে আসলে চারা গাছগুলো মরেনি, আসলে ওগুলো সবুজ হতে একটু সময় লাগবে, তাই সে রাখে। তাহলে ধানের চারা গাছগুলো লাল হয়ে যাওয়ার পরেও সে তুলে ফেলায়নি, কিসের জন্য? ধারণা, কনসেপশন। মিউচুয়াল ফান্ডে তার ধারণা নেই বলে সে ভয় পাচ্ছে, তাকে ধারণা পরিষ্কার করবে। মিউচুয়াল ফান্ডে দুশ্চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, যত টাকা ইনকাম ট্যাক্স দিক না কেন, ট্যাক্সের গুলো আলোচনা করলাম তো, যে অনিল আম্বানি বছরে 50 কোটি টাকা তার আয়, তাকে গভর্নমেন্ট 30% ট্যাক্স দিতে বলে, তাতেও যদি তিনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখেন, প্রতি বছরে 1,25,000 টাকা পর্যন্ত মিউচুয়াল ফান্ডের লাভ থেকে তাকে কোনো টাকা কম দিতে হবে না। তারপরে সে যদি মিউচুয়াল ফান্ড থেকে 1,25,000 বেশি, ধরুন 50 লাখ টাকাও লাভ করে, তাহলে তার টাকাটার উপরে মাত্র 12.5% ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? সুতরাং ইকুইটি ফান্ডে টাকা রেখে সমাজ করে দেখাটাই হচ্ছে ভুল। সমাজ করে কেউ দেখতে যাবেন না। হ্যাঁ, অনেকটা সময় চলে যাচ্ছে, আমি বুঝতে পারছি আপনাদের শুনতে শুনতে না খিদে পাই, শুনতে মাথা ভর্তি হয়ে গেছে, আর খালি জায়গা নেই, ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, আমি আর বেশি আলোচনা করব না, আর একটু ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য বলবো। সেই বিষয়টা হচ্ছে আজকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ এই আলোচনা সেই পয়েন্টে কেন আজকের দিনে আপনাদেরকে আমরা এই মিটিংয়ে ডাকলাম। ইতিপূর্বের বক্তারা তাদের বক্তব্য থেকে 4 দফা আজকের মিটিংয়ের ইম্পর্টেন্সই অলরেডি বলেছে। 4 দফা আমি একটু রিপিট করিয়ে দিই, মনে করে দিই। 1 দফা হলো প্রমোশন, 2 দফা হলো পারফরম্যান্স ইনসেন্টিভ বোনাস, 3 দফা হলো রিওয়ার্ড এন্ড রিকগনিশন মানে সম্মান, আর 4 দফা হলো এখন মার্কেট সবচেয়ে কন্যাবাবু বলেছেন মানুষের কাছ থেকে টাকা তোলার উপযুক্ত সময়। প্রমোশন রবীন্দ্রবাবু বলেছেন, কেন প্রমোশন আমি বিস্তারিত যাব না। পারফরম্যান্স ইনসেন্টিভ সমীরবাবু বলেছেন, আমি বিস্তারিত যাব না। পুজোর সময় একটা ভালো বোনাস পাওয়া যায়। রিওয়ার্ড এন্ড রিকগনিশন সম্মান আপনারা হয়তো পেয়ে গেছেন বা যারা নতুন হয়তো পাননি। আইডিয়াল প্রমোশন দেয়, নরমাল কমিশন দেয়, বোনাস দেয়, তাছাড়াও এন্টারটেইনমেন্ট রিওয়ার্ড এন্ড রিকগনিশন। এবছরের ঘোষণা আইডিয়াল রামোজি ফিল্ম সিটি। এই রামোজি ফিল্ম সিটি বেড়াতে নিয়ে যাবে এন্টারটেইনমেন্ট প্রোগ্রামে আইডিয়াল as per their performance without any cost, free of cost, 5 days tour রামোজি ফিল্ম সিটি। তার শেষ তারিখ, পারফরম্যান্সটা বুঝিয়ে দেওয়ার শেষ তারিখ 28 ফেব্রুয়ারি। সুতরাং এই 23 ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট। সার্কুলারটা দেওয়া হয়েছে নভেম্বরের 1 তারিখ থেকে। আপনারা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিন কার কতটুকু বাকি আছে রামোজি ফিল্ম সিটিতে এই 5 দিনে কমপ্লিট করতে। সেই জন্য 23 তারিখ আজকের মিটিং খুব ইম্পর্টেন্ট। অনেকে বসে বসে ভাবছেন এটি অনেক কিছু করতে হবে না,
আইডিয়াল একটা ইন্টারিম সার্কুলার পাঠিয়েছে সবাইকে। 28 ফেব্রুয়ারির মধ্যে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের মাত্র 1,30,00,000 টাকা কালেকশন জমা করলে আইডিয়ালটাকে রামজি ফিল্ম সিটি কমিশন, প্রমোশন, ইনসেন্টিভ, বোনাস তো যা আছে থাকবে। রামজি ফিল্ম সিটি বেড়াতে নিয়ে যাবে মাত্র 1,30,00,000 টাকা ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস প্ল্যান। ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্সের প্ল্যান কেমন আজকে আমার বিস্তারিত আলোচনা করার সময় নেই বা আমি করতে যাব না। আপনাদের প্রত্যেকটি সিনিয়র জানেন। আই বিলিভ ইট, প্ল্যানটা যদি আপনারা খুব ভালো করে বুঝে নেন তাহলে একটা ম্যাক্সিমাম দুটো লোকের কাছে গেলেই 1,30,000 টাকা কালেকশন অনায়াসে করতে পারবেন। এই প্ল্যান কিরকম প্ল্যান? এলআইসির 18 বছর ধরে এজেন্সি নেওয়ার লোক, সে এই প্ল্যান, সে এলআইসির এজেন্ট, সে এই প্ল্যান বিক্রি করছে। সে তার নিজের পরিবারের জন্য সে এই প্ল্যান নিচ্ছে। সুতরাং প্ল্যানের বৈশিষ্ট্য আপনার দরকার হলে আপনাদের সিনিয়র যারা আছেন তারা সবাই জানেন, জেনে নেবেন। তাই 28 ফেব্রুয়ারি কম সময় নয়, 23 থেকে 5 দিন, 5 দিনে 5টা লোকের কাছে গেলে দুটো লোককে এই প্ল্যান বিক্রি করে অনায়াসে আপনারা সবাই রামজি ফিল্ম সিটি যেতে পারেন। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য টুডেজ মিটিং। তাই রিওয়ার্ড এন্ড রিকগনিশন। আর আজকের মার্কেট, এখানে কিছু প্রস্তাব এসেছিল, মার্কেট নিয়ে কিছু কথা বলুন। মার্কেট নিয়ে কথা বলার কথা হলো যে মার্কেট যে ডাউন হয়েছে এ তো আপনাকে সুযোগ করে দিয়েছে, কাস্টমারকে সুযোগ করে দিয়েছে, টাকা বিনিয়োগ করার সুযোগ করে দিয়েছে। এটা মার্কেট ডাউন নয়। আমরা যারা এক্সপার্টিজ ইন মিউচুয়াল ফান্ড আমরা তাকে এটাকে বলি, এই ঘটনাটাকে বলি যে এটা একটা সুযোগ দিয়েছে দেশের মানুষকে টাকা ইনভেস্টমেন্ট করার সুযোগ। কিরকম সুযোগ আসুন আমি সেটা একটু আলোচনা করে আজকে বক্তব্য শেষ করি। এখানে যারা আপনারা বসে আছেন তাদের পরিচিত লোকেদের মধ্যে দুটো গ্রুপ পাবো। আশা করা যায় আপনারা আমার কথা মিলালে পাবেন, দুটো গ্রুপ পাওয়া যাবে। একটা গ্রুপ পাওয়া যাবে যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট করেনি। দে আর নট অ্যাট অল নোন অ্যাবাউট মিউচুয়াল ফান্ড, তার কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট নেই। পন্ডাও কিন্তু খুব ভালোভাবে কথাটা বলে গেছে যে কিছু লোক আছে যারা এখনো মিউচুয়াল ফান্ডের কিছু শোনেনি বা করেনি। আর আরেকটা গ্রুপ পাবো যারা অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, ওল্ড কাস্টমার, যারা অলরেডি মিউচুয়াল ফান্ড করেছে, সে 1,000ই করুন, 5,000ই করুন, 50,000ই করুন, করেছে। এই নিউ যে কাস্টমার তার কাছে কিন্তু ওই বাজারের এত কিছু শুনছে কিন্তু তার কাছে বাজারের এত কিছু নেই। সুতরাং এই লোকটার কাছে গেলে পরে কিন্তু বাজার নিয়ে এত কিছু বিভ্রান্তিকর প্রশ্ন করবে। সুতরাং আপনারা প্রত্যেকে আপনাদের নামের তালিকায় এই গ্রুপটার কাছে অনায়াসে দিতে। এই গ্রুপটা হয়তো একটু প্রশ্ন করবে, তার আলোচনা একটু এতক্ষণ ধরে করলাম। প্রশ্ন করলে তার কি প্রশ্নের কি উত্তর দেওয়া হবে, আসলে ব্যাপারটা কি। যাই হোক না কেন, মনে করুন বাজারে এক্স আপনি একজন ফিল্ড ওয়ার্কার আর ওয়াই আরেকজন ফিল্ড ওয়ার্কার। আপনারা যে আপনি আলোচনা শুনছেন, আপনাদের দুটো ভাগে ভাগ করলাম। মনে করুন এক্স একটি গ্রুপ আর ওয়াই একটি গ্রুপ। এখন আজকের এই মিটিং এর এত কথা আলোচনা শোনার পরেও এক্স গ্রুপ হয়তো ভাবলো না না যে যা বলছে বলুক, দাঁড়াও আগে মার্কেট কি হয় দেখি। এখনো সব
লোকের কাছে যাওয়া আর মিউচুয়াল ফান্ড করার কথা বলা ঠিক হবে না। ও দাঁড়াও, এ পড়তে পড়তে কোথায় পড়ে দেখি, এ আরো পড়বে আরো পড়বে, চায়ের দোকানে চা খেতে খেতে শুনেছে। আরে দাঁড়াও, পড়তে পড়তে হয়তো জিরোই হয়ে যাবে। তাই সে দেখতে চাইছি একটা গ্রুপ আছে, হয়তো আপনাদের মধ্যেও বসে আছে, তা তিনি বসে থাকুন, আপত্তি নেই। তিনি দেখতে চাইছেন, তো দেখতে চাওয়াকে আমি একটু বলি। চৌধুরী, চোখ দিয়ে দেখবেন তার অবস্থা কি হবে পরে, টাইটেলটা চেঞ্জ হয়ে চৌধুরী থেকে বন্দ্যোপাধ্যায়, তাকে আর ফিনান্সিয়াল মার্কেটে দাঁড়াতে হবে। কেন? আসুন সেই ব্যাখ্যা। মনে করুন এই নিউ কাস্টমারের কাছে এক্স গেল না, বাজার দেখতে চাইছে, ওয়াই ক্যাটাগরি সে কিন্তু আজকের আলোচনা মাথায় রেখে সে কিন্তু বাজার দেখার অপেক্ষায় থাকলো না, তার কনফিডেন্স তৈরি হয়েছে আজকে কনসেপশন নিয়ে যে মিউচুয়াল ফান্ডে সমস্যা কিছু নেই, ও ফান্ড নির্বাচন ঠিক হলে পরে রিটার্ন সে পাবেই, তাই সে ধরুন গিয়েছে। তিনি যখন গিয়েছেন, আমি আবার পণ্ডবাবুর নামটা করি, পণ্ডবাবুটা সে হয়তো 10 লাখ 20 লাখ 5 লাখ রাখেন, কিন্তু বোনায় ঠিক আছে তুমি বলছো, ধরুন সে 5,000 টাকাই দিচ্ছে, তুমি বলছো এই ভেবে ধরুন সে 5,000 টাকাই হলো, 6 মাস কেটে গেছে। ওয়াই এই যে 5,000 টাকা রেখেছে, তার কাগজটা দেওয়ার একটা দায়িত্ব আছে, সে তখন এই নিউ কাস্টমারের কাছে গিয়ে বললো যে দাদা আমি তো আপনার কাছে এসেছিলাম ফেব্রুয়ারি মাসে, তা আপনি তো যাই হোক আমার কথা শুনেই হোক, আমার উপর ভরসা করেই হোক, এই দেখুন আপনি 5,000 টাকা রেখেছিলেন, আপনার কাগজটা। আজকের আলোচনা যারা বুঝতে পারবেন, আশা করি তারা এবার উত্তর দিতে পারবেন। 6 মাস পরে যখন ওই কাগজটা ওয়াই এই নিউ কাস্টমারকে দিতে যাবে, ওই কাগজে কি দেখা যাবে? অ্যাটলিস্ট বেড়েছে, মানে অ্যাটলিস্ট দেখা যাবে 20% বেড়ে দেখা যাবে তার ফান্ড ভ্যালু 6,000 টাকা। বলবেন এই অঙ্কটা কোথা থেকে পেলাম আমি? মার্কেট তো এমনি 15% ডাউন আছে, তো নরমাল জায়গায় পৌঁছে গেলে তো 15% গ্রোথ হয়ে যাবে, এবং সেটা 6 মাস পরে হবে। আপনার দরকারে ভয়েস রেকর্ড চালিয়ে দিন, আমি বলে দিচ্ছি 6 মাস পরে মার্কেট আবার জায়গায় পৌঁছে যাবেই। ডোন্ট ওয়ারি, ভয় পাওয়ার কিচ্ছু কারণ নেই, কারণ এটা একবার ঘটেনি। 1978 সাল থেকে ভারতবর্ষের স্টক মার্কেটের যদি গ্রাফ দেখি, তাহলে মার্কেট পতনের ঘটনা একবার নয় প্রচুর হয়েছে, কিন্তু 2 মাস 3 মাস 5 মাস তারপর সে আবার পৌঁছে গেছে। করোনার সময় কি হয়েছিল? 2020 সালে মার্কেট 43% ডাউন হয়ে গেছিল, 1 লাখ টাকা দেখাচ্ছিল 58,000 টাকা। যে ভয় পেয়েছিল সে 42,000 টাকা লস করেছিল, যে ভয় পায়নি তার টাকা 3 বছরে ডবল হয়ে গেছে, 3 বছরে ডবল হয়ে গেছে। সুতরাং যার কনফিডেন্স তৈরি হবে সেইটা করাবে আজকে গিয়ে 6,000 দেখবে, তখনই নিউ কাস্টমার কি দেখবে, আরে বাবা ওয়াই দারুণ তো, তুমি তো ঠিক বলেছিলে, তাহলে মিউচুয়াল ফান্ড এরকম হয় হয়। তার মানে এই নিউ কাস্টমারের কাছে ওয়াই এর অ্যাকসেপ্টেন্সটা কি রকম তৈরি হলো? ওয়াই জানে। এইবার ওই নিউ কাস্টমারের কাছে যখনই টাকা আসবে ও কি করবে? ওয়াইকে ডাকবে। আপনার বাড়িতে যদি কোনো জটিল রোগ সারানো একজন ডাক্তার সুনাম পায়, আপনার বাড়ির যারই অসুবিধা সে ডাক্তার ডাকবেন, ও ডাক্তার ভালো ডাক্তার। তো এইবার এই লোকটার যখনই টাকা আসবে ওয়াইকে ডাকবে। তাহলে আজকের 5,000 কালেকশনটা আগামী 5 বছরে ওই কাস্টমারের থেকে 25 লাখ টাকা আনতে সাহায্য করবে। তাই আজকের কালেকশনটাকে 5,000 দিয়ে বিচার করবেন না, 25 লাখ দিয়ে বিচার করবেন। এক্স গেল না, এক্স 6 মাস পরে বাজার দেখতে চাইছিল, সে দেখি তো সে দেখলো 6 মাস পরে হারি বাবা বাজার তো উঠে গেছে, বাজার উঠে গেছে, সে এবার নিউ কাস্টমার কাছে গেল।
যখন কারো কেস সে কিন্তু শুনবে আমি তো মিউচুয়াল ফান্ড করেছি কার কাছে ওয়ের কাছে ও করেছেন ওয়ের কাছে হ্যাঁ তা আমার কাছে একটা করুন বলবো দেখ নিউ কাস্টমারের মনে থাকুন কার জায়গা সেই ডাক্তারের জায়গা যে ডাক্তার আমার ভালো রোগ সারিয়েছে না না তোমার কাছে করবো কেন করলে ওয়ের কাছে করবো তাহলে এক্স এবারে কি হবে বন্দ্যোপাধ্যায় শেয়ার কথা খুঁজে পাবো না So remember it, attention please. আজকের দিনে যারা অবহেলা করে কাস্টমারের কাছে না যাবেন তারা ভবিষ্যতে আর কাস্টমার খুঁজে পাবেন না আর আজকে যারা যাবেন তাদের কাস্টমার তাদেরকে ডেকে ভবিষ্যতে টাকা রাখবে সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন এবার ওল কাস্টমার এক্স ওল কাস্টমার কাছে যাই ভয়ে কেন যায়নি আগে করিয়েছিল 6 মাস আগে করিয়েছিল 6 মাস আগে করিয়েছিল লাল হয়ে আছে সেই ভয়ে সে যায়নি 6 মাস আগে করিয়েছিল লাল হয়েছে ভয় যায়নি ওয়াইও করিয়েছিল ওয়াই গিয়ে সেও কাস্টমার কাছে ওয়াই বুঝিয়েছিল ভয় পাবেন না দাদা কি কি বুঝিয়েছে আজকে যা যা শুনেছে 6 মাসের জন্য তো আপনি রাখেননি 5 বছরের জন্য রেখেছেন আপনি এখন কেন ভাবছেন আপনি রাখুন